ঠিক আছে, আর ওইটাও আমার কাছে খুব ভালো লাগছে। তো ওই ছবিগুলোও তো আমি গ্রুপে দিয়ে দিছি। এখন এইখান থেকে কি কেউ কি থিম নিতে পারো নাই? রিসা, আরাফাত, অঙ্কন? স্যার আমার লেখা শেষ এমনিতে। আচ্ছা, যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে আমাকে একটু ইনবক্স করো, আমি ওইটা একটু চেক করে আমি হয়তো হুম বা হুম। যদি মনে হয় যে কোনো জায়গায় বানান ভুল বা কোনো জায়গায় একটু কারেকশন করা লাগবে। আর আমি কিন্তু ওইখানে ধাপ কথা উল্লেখ করে দিছি, কিন্তু ধাপের যে টাইটেল সেই টাইটেলটা কিন্তু আমি কিন্তু দেইনি। অঙ্কন, কথাই বুঝতে পারছো? হ্যাঁ ওই স্যার ওইটা, টাইটেলটা হুম, উল্লেখ ওইটা করে আমার দিও, হ্যাঁ। কলেজের টিচারের সাথে কথা হয়েছিল। উনিও কিছু ইনস্ট্রাকশন দিছে যে 3-4টা প্যারা করে সুন্দর করে লিখে দিবা। তো হ্যাঁ, আপনারটা হ্যাঁ, মিক্স হ্যাঁ, করে ওইভাবে লিখে দিছি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি তো ধরো আমি কিন্তু পুরো অ্যাসাইনমেন্টটা তোমাকে করে দেই নাই। আমি কিন্তু হুম জাস্ট একটা থিম দিছি, যে হুম। থিমটাকে তুমি হয়তো বা পয়েন্ট আকারে ইউজ করতে পারো বা তুমি যেভাবে করো সেটা আর একটা কথা বলে রাখি, অ্যাসাইনমেন্টে অবশ্যই কিছু পয়েন্টের কথা উল্লেখ করতে হবে। ওইখানে বলা আছে যে 2 থেকে 3 বা 4টা করে পয়েন্ট উল্লেখ করতে হবে, ঠিক আছে? যদি এইভাবে উল্লেখ করতে পারো তাহলে বেটার, মানে ওই অ্যাসাইনমেন্টের পুরা অ্যাসাইনমেন্টটা পড়লে আর কি এই কথাটা লেখা আছে রুবিক্স অংশে, ঠিক আছে? যে এইভাবে এইভাবে হবে। তো এখন তোমরা কি সবাই করে ফেলছো? রিসার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে? না স্যার স্যার, আসসালামু আলাইকুম। শুরু করি নাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শরীফ। স্যার আচ্ছা, একটু যদি আবার এক্সপ্লেন করতেন, আমি তো এক্সপ্লেন জানতাম না, মাত্র এক্সপ্লেন আসছি। বলতে, হ্যাঁ আচ্ছা, এক্সপ্লেন বলতে আমি অঙ্কনের সাথে কথা বলছিলাম, যে অঙ্কন বলল যে স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারটা কিভাবে কি করব। তো আমি দেখা যায় দুপুরে কিছু জিনিস থিম লিখে দিছি, তারপর অঙ্কন বলল যে স্যার আমি 4 নাম্বার পয়েন্টে 2টা 3টা পয়েন্ট লিখছি। তো আমি তারপরে বললাম যে নারী শিক্ষার বাস্তবায়ন বা সহায়ক হিসেবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত, হ্যাঁ। তারপর নারী নির্যাতন সম্পর্কে বা এই যৌতুক প্রথা সম্পর্কে যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তোলা উচিত, বা কি করা উচিত, একটা কমিটি গঠন করে দেখা যায় দেশব্যাপী এর প্রচারণা চালানো উচিত। দেখা গেল যে এইভাবে একটা সময় নারীরা এই মানে কি বলা যায়, মানে এই মারাত্মক সামাজিক ব্যাধি থেকে এক সময় তারা কি হবে, মানে নিজেদেরকে মুক্তি বা একটা পরিবার মুক্ত হতে পারবে, বা একটা পরিবারের উপরে আর এই যৌতুকের কোনো চাপ থাকবে না, হ্যাঁ। এই যে যে ব্যাপারটা, এইগুলোই আর কি অঙ্কনের সাথে কথাবার্তা বললাম, বুঝছো শরীফ? এই আর কি। অঙ্কন, তাহলে স্যার তুমি ওইটা আমাকে একটু ছবি তুলে আমাকে একটু দেখাইও, হ্যাঁ। তারপরে তুমি যেহেতু দিক নির্দেশনা নিছো, এনাফ, কারণ তোমার টিচার, যে টিচার খাতা দেখবে সেই টিচার যেভাবে বলবে আমি মনে করি যে সেই অনুপাতেই অ্যান্সার করাটা বা সেই অনুপাতেই তোমার অ্যাসাইনমেন্ট করাটা সবচেয়ে বেটার একটা ডিসিশন, আমি এটা মনে করি। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো, শরীফ কি অ্যাসাইনমেন্ট করছো? শরীফ অ্যাসাইনমেন্ট করছো? স্যার আমি শরীফ, বাংলার, হ্যাঁ স্যার বাংলার 3 ধাপ লিখছি। কি কি করছো? 3টা লিখছি, প্রথম 3টা। প্রথম 3টা লিখছো, 4 নাম্বার ধাপটা লেখো না, এই তো? না এখনো লিখি নাই, মাত্র শেষ করলাম। আমি তো ও জানতাম না যে আচ্ছা, আজকে পড়াবেন, এখন দেখি যে জুমের লিংক দিয়ে রাখছেন। ওই 9টার আগে এক এখানে অনলাইনে ছিলাম, তো তখন দেখি নাই যে কোনো রেসপন্স পাইনি, এই কারণে মনে করছি যে আচ্ছা, আজকে আচ্ছা, আচ্ছা, পড়াবেন। আচ্ছা, বুঝতে পারছি। আরাফাতের কি অবস্থা? আরাফাত করছো? আচ্ছা, রিশা, তুমি করছো? না স্যার, আমি শুরুই করি নাই। এখন এখন কালকে কি বার? কালকে শুক্রবার না? শুক্রবার। শু- তো আপনারা কি যেন বললেন, আপনারা লিস্ট করলেন কি কি খাবেন, কি কি করবেন, কবে আসবেন? কালকে শুক্রবার। স্যার উচ্চারণ পড়াইছেন, এটা ধরবেন না? আরে বেটা, এইটা তো আমি চাইছি, আমি আমি এক কথা কতবার বলবো, এর এর ডিএইচ এ যুক্ত হরলিক্স খাওয়ান তো কেউ একজন কিনা। এর মাথায় কোনো কিছু, করোনা কিচ্ছু হবে না। কি হবে করোনা? করোনা আসছে, আসবে, ঘুরে ফিরে চলে যাবে পৃথিবী থেকে। দাঁড়ান, পিডিএফটা অন করি। তাহারি পরে মনে, আহারে, পাইছেন? আহারে। পাইছেন? মনে হয় স্যার স্যার। পাইছি, বইতে পাইছি। আচ্ছা, বইতে পাইছেন। এখন এই তাহারি পরে মনে, এই কবিতার মূল থিম হচ্ছে, হ্যাঁ, এই আপনার কবি সুফিয়া কামালের, হ্যাঁ,
কি বলা যায় কাব্য সাধনার বা সাহিত্য সাধনার প্রেরণা প্রেরণা পুরুষ ছিলেন হচ্ছে তার প্রথম স্বামী। হ্যাঁ, সৈয়দ নেহাল হোসেন, কে বলেন তো? হ্যাঁ, সেই নেহাল হোসেনের, স্যার অনেক হ্যাঁ ভিউজ। বলেন। এখন সেই সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে, হ্যাঁ, বা কি বলা যায় মৃত্যুতে যে কবি হৃদয়ে যে শোকের যে মানে শোকের ব্যাপারটা যে জাগ্রত হয়েছে বা শোকের যে ছায়াপাতটা পড়ছে, সেই শোকের কারণে কবি হৃদয়টা উদাসীন, মানে এই বাহ্যিক পৃথিবীর প্রতি, হ্যাঁ, তার কোনো কি নেই বলতো, মানে মনোযোগ বা বাহ্যিক, হ্যাঁ বলেন। স্যার একটু রেকর্ডের পারমিশনটা দিয়ে দেন। ও সরি, আচ্ছা আচ্ছা। তাহলে তাহারই পরে মনে কবিতার, হ্যাঁ, যে কবি সুফিয়া কামাল তার প্রথম স্বামী ছিলেন সৈয়দ নেহাল হোসেন। তার মৃত্যুতে অর্থাৎ প্রথম স্বামীর মৃত্যুতে কবি হৃদয়ে যে শোকের একটা ছায়াপাত ঘটেছিল, সেই ছায়াপাতটা আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। এবং এই কবিতায় একটা জিনিস দেখানো হয়েছে যে এই কবিতায় বোঝানো হয়েছে যে ঋতুরাজ বসন্ত তার আগমনটা যখন পৃথিবীতে ঘটেছে, ঠিক আছে, এখন কবি ভক্ত সে বসন্তের আগমন সম্পর্কে বা আগমনকে মনে করো যে বরণ করে নেওয়ার জন্য কবিকে অনেক আকুতি মিনতি করতেছে, হ্যাঁ, যে সাহিত্য রচনা করে যেন কবি বসন্তকে বরণ করে নেয়। কিন্তু কবি হৃদয়ে ছিল শোক। কবি হৃদয়ে কি ছিল বলতো? শোক। বিশেষ করে কি শোক? প্রিয়জন হারানোর যে শোক বা যে কষ্ট, হ্যাঁ, বেদনা। তো এই শোকের হৃদয়ের এই শোকের ব্যাপারটা, হ্যাঁ, মনে করো থাকার কারণে, হ্যাঁ, কবি হৃদয়ে কখনোই মানে ওই বসন্তের আগমনটা মানে প্রবেশ করতে পারে না, মানে বসন্তের হাওয়াটা সে কখনোই মানে কি বলা যায় মানে হৃদয়ে ধারণ করতে পারে না। কথা কি বুঝতে পারছো? এখন কবি বলতেছে যে হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন বলতে এখানে মানে ফাল্গুন মাস, অর্থাৎ যেই ফাল্গুন মাসে বসন্ত ঋতুর আগমন ঘটে সেই ফাল্গুন মাসকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, আমরা এখানে কিন্তু টোটাল কবিতায় দুইটা পক্ষ পাবো। একটা হচ্ছে কবি, আর একটা হচ্ছে কবির ভক্ত, ঠিক আছে। তাহলে এই কবিতাটা মানে কি বলা যায়, এই কবিতাটা টোটালি সংলাপ নির্ভর হয়ে বর্ণনা করা হয়েছে কবি এবং কবি ভক্তের মধ্যে, হ্যাঁ, যে কথোপকথন, এই কথোপকথনের মধ্য দিয়ে এই কবিতাটা, হ্যাঁ, শেষ হয়েছে। আর একটা কথা বলি, এই কবিতায় মানে কবির যে কথাগুলো, হ্যাঁ, প্রতিটা কথার শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন পাবো। এই প্রশ্নবোধক চিহ্ন বা কবি ভক্তের কাছে কিছু জিজ্ঞাসা সূচক মানে কথাবার্তা বলেছে কবি। এই জিজ্ঞাসা সূচক কথাবার্তাই প্রমাণ করে যে ঋতুরাজ বসন্তর আগমনে কবি কতটুকু উদাসীন ছিল। কথাই বুঝতে পারছো? তাহলে এইখানে একটা কথা হচ্ছে যে মানুষ যখন কোনো শোকে নিমজ্জিত থাকে, তখন আসলে বাহিরের কোনো সৌন্দর্যই, হ্যাঁ, তার মানে কোনো ব্যক্তি হৃদয়কে স্পর্শ করতে পারে না। এইটি হচ্ছে এখানকার মূল কথা। আর একটা জিনিস দেখানো হয়েছে যে শীত হচ্ছে রিক্ততার প্রতীক। শীত কিসের প্রতীক বলতো রিসা? রিক্ততার প্রতীক বা শূন্যতার প্রতীক। কথাই বুঝতে পারছো? তো এই শীত ঋতু যখন পৃথিবীতে এসেছিল, তখন প্রকৃতিকে রিক্ত করে দিয়ে গেছে, শূন্য করে দিয়ে গেছে, ঠিক আছে। সেই রিক্ত শূন্য শূন্যতার মধ্যে, হ্যাঁ, মনে করো যে কবির হৃদয়ে শূন্যতার সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে সেই শূন্যতা? কবির হৃদয়ে শূন্যতা সৃষ্টি হয়েছে প্রিয়জনের প্রিয়জন বিয়োগের হারিয়ে। মাধ্যমে। হ্যাঁ, রাইট, কথাই বুঝতে পারছো। এবং কবি এই কবিতায়, হ্যাঁ, সেই শীতের রিক্ত রূপের বিপরীতে, হ্যাঁ, বসন্তের নবরূপে সজ্জিতকে দেখানো মানে দেখাইছে। মানে বসন্ত হচ্ছে বসন্তকে বলা হয় ঋতুরাজ, এবং এই বসন্তের আগমনে পৃথিবী এবং প্রকৃতি দুইটাই নবরূপে সজ্জিত হয়। তাহলে মানে এই কবিতায় একটা জিনিস দেখাইছে, সহজভাবে বুঝাইছে যে শীতের বিপরীতে বসন্তের অবস্থান। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যে 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 শীত ঋতু ছিল কবির জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। কথা কি বুঝতে পারছো? এই শীতকালই কবির প্রিয়জনের বিয়োগ হয়েছিল। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সুফিয়া কামাল, হ্যাঁ, কামাল, কামাল হচ্ছে তার পরবর্তী স্বামী, ঠিক আছে, দ্বিতীয় স্বামী। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো
তো যাই হোক, এইখান থেকে কিন্তু উৎসাহ নেওয়া যাবে না কোনো মেয়েদের যে মেয়েরাও একাধিক বিয়ে করবে, ঠিক আছে? এইটা ব্যক্তির জীবন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, ঠিক আছে? সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করলে ঝামেলা আছে কিন্তু, বুঝতে পারছেন? হ্যাঁ, নারী প্রধানমন্ত্রী, আপনাদের তো নারী বলা জি যায় না, স্যার। আপনাদের প্রধানমন্ত্রী বলতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আচ্ছা আমরা শুরু করি। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। ধরায় মানে হচ্ছে পৃথিবী, ধরা মানে কি? পৃথিবী। পৃথিবী। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বন্দনা মানে হচ্ছে গান বা গীতি, বা কোনো কিছুকে বরণ করে নেওয়ার জন্য যে প্রশংসা সূচক গান, সেটাকে বলা হয় বন্দনা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, বরিয়া মানে হচ্ছে বরণ করে নেওয়া। বরিয়া মানে কি? বরণ করে নেওয়া। লবে মানে নেওয়া। তব মানে তোমার। তব মানে কি? তোমার। এখন কবি ভক্ত বলতেছে কবিকে যে হে কবি, পৃথিবীতে তো বসন্তের আগমন ঘটে গেছে, এই ঋতুরাজ বসন্তকে, হ্যাঁ, তুমি কি তোমার সাহিত্য রচনার মাধ্যমে একে কি বরণ করে নিবে না? কথা কি ধরতে পারছো? এখন যদি বলা হয় যে তাহারি পরে মনে কবিতায় কোন বাংলা মাসের কথা উল্লেখ আছে, তখন অ্যান্সার কি হবে? ফাল্গুন। আর কোন ঋতুর কথা উল্লেখ আছে? শীত ঋতু এবং বসন্ত ঋতু। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন শোনো, জ্ঞানমূলক কোশ্চেন যদি হয় যে তাহারি পরে মনে কবিতায় কোন বাংলা মাসের নাম উল্লেখ আছে, তখন যদি ফাল্গুন বলো তখন কিন্তু ঝামেলা হবে, ফাল্গুন বলা যাবে না, কারণ এই কবিতায় আছে ফাগুন। অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট স্পেসিফিক কোশ্চেনের উত্তর, যে বইতে যেভাবে আছে হুবহু বানানটা ঠিক ওইভাবে করতে হবে বা লিখতে হবে। কথাই বুঝতে পারছো? তাহলে এখানে বাংলা মাস বলতে ফাগুনকে বোঝানো হয়েছে, ফাল্গুনকে বোঝায় নাই কিন্তু। তাহলে তুমি অ্যান্সার কি নেবা বলো তো? ফাগুন। ফাগুন, রাইট, গুড। আচ্ছা, এখন কবি ভক্তের এই কথা শুনে কবি বলতেছে যে কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। দেখো, একটা প্রশ্নসূচক একটা চিহ্ন আছে। এখন কবি কিন্তু জানে যে বসন্তের আগমন ঘটলে দক্ষিণা বাতাসের একটা প্রভাব পৃথিবীতে দেখা যায়। দক্ষিণ দক্ষিণ দুয়ার গেছে খুলে, দুয়ার মানে দরজা, দুয়ার মানে কি? ঘরের দরজা। তার মানে কি, এই বসন্ত ঋতু যখন আসে তখন দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ দিক থেকে প্রচন্ড শীতল ঠান্ডা বাতাস, হ্যাঁ, প্রবাহিত হয়। এখন বলতেছে যে সেই দক্ষিণা বাতাসে, হ্যাঁ, ঘরের দক্ষিণ দুয়ার কি খুলে গিয়েছে। এই যে যে কবি কিন্তু জানে যে বসন্ত আসলে এরকম দক্ষিণা বাতাস প্রবাহিত হয়, কিন্তু কবি ভক্তকে সে যে উল্টা ভাবে প্রশ্ন করতেছে, সে প্রশ্নের একটা জিনিসে প্রমাণিত হয় যে কবি আসলে বসন্ত ঋতুর আগমন সম্পর্কে এখনো উদাসীন। অর্থাৎ বসন্ত ঋতু যে পৃথিবীতে আগমন ঘটছে, সেই ব্যাপারটা এখনো সে হৃদয়ে ধারণ করতে পারে নাই, বা সে কখনো মানে খোঁজ খবর রাখে নাই। কথা কি বুঝতে পারছো? শেখা খাইছে। হ্যাঁ। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দেখো, প্রশ্ন করতেছে কবি, কাকে প্রশ্ন করতেছে অঙ্কন? স্যার। কাকে প্রশ্ন করতেছে কবি? কবি স্যার ওই যে প্রশ্ন কবি করতেছে ভক্ত। কবি ভক্তকে, রাইট। এখন দেখো, বসন্তকাল যখন আসে তখন কিন্তু, হ্যাঁ, প্রতিটা কি বলা যায়, প্রতিটা গাছে নতুন করে মানে ফুল হয় এবং পরবর্তীতে সেটা ফলে পরিণত হয়, এবং এই বসন্তর আগমনে কিন্তু পৃথিবী কিন্তু নবরূপে সজ্জিত হয়। কবি কিন্তু এটা জানে, কিন্তু কবির এই প্রশ্নে একটা জিনিসই বুঝায় যে আসলে কবি আজকে উদাসীন। কার প্রতি উদাসীন? বসন্তর আগমনের ব্যাপারে। কথাই বুঝতে পারছো? বাতাবি লেবু, এইখানে খেয়াল করো, আমরা বলি লেবু, কিন্তু এই কবিতায় লেবু শব্দ না বলে কি বলা হয়েছে? নেবু। নেবু। কি বলা হয়েছে? নেবু। তার মানে যদি বলা হয় যে কোন লেবুর উল্লেখ আছে, তখন তোমাকে বলতে হবে বাতাবি লেবু, লেবু না, সরি, বাতাবি নেবুর উল্লেখ আছে। আচ্ছা, এখন বাতাবি লেবুর গাছে ফুল ফুটেছে কি, হ্যাঁ, সেই দিকেও কবি লক্ষ্য রাখে নাই। হ্যাঁ, আম আম গাছে কি আমের মুকুল হয়েছে কি হয় নাই, সেই ব্যাপারও কবি লক্ষ্য রাখে না। অর্থাৎ এই যে যে আম গাছে মুকুল হওয়া বা বাতাবি লেবু গাছে, হ্যাঁ, ফুল ধরা, তার মানে কি, যদি এইগুলা যদি খবর রাখতো তাহলে তো কবি বুঝতে পারতো যে বসন্তের আগমন পৃথিবীতে ঘটেছে, কিন্তু কবি তো
খোঁজ খবর রাখে নাই। কেন রাখে নাই বলতো? কারণ কবি মনে এখন গভীর শোকে নিমজ্জিত। কবি মন এখন কিসে নিমজ্জিত বলতো? হ্যাঁ, গভীর শোকে। আচ্ছা, হ্যাঁ, গভীর শোকে। দক্ষিণা সমীর, সমীর স্যার মানে সমীর বাতাস। বাতাস না? হ্যাঁ, সমীর মানে বাতাস। দক্ষিণা সমীর বলতে দক্ষিণ দিকের বাতাস বা অনেক মৃদু মধুর বাতাস, এই অর্থে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখন বলতেছে যে কবি ভক্তকে, কবি জিজ্ঞাসা করতেছে যে বসন্ত ঋতু কি এসে গেছে? সে আসলে তো আম গাছে ফুল হবে, বাতাবি লেবু গাছে ফুল ধরবে, দক্ষিণা বাতাসে সেই ফুলের ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে যাবে প্রকৃতিতে। হ্যাঁ, কি বলা যায়, সুগন্ধের উপস্থিতি বোঝা যাবে। তাহলে এই প্রশ্নগুলো যখন কবি কবি ভক্তকে করে, কবি ভক্ত তখন অবাক হয়ে যায় যে এ কি ব্যাপার, কবি কেন ঋতুরাজ বসন্তর আগমন সম্পর্কে খোঁজ খবর রাখে না? হ্যাঁ, কেন কবি আজকে ঋতুরাজ বসন্তর আগমন সম্পর্কে মানে উদাসীন? কথাই বুঝতে পারছো? আচ্ছা, এখনো দেখনি তুমি, কহিলাম। কহিলাম বলতে কবি ভক্ত বলতেছে কবিকে যে এখনো দেখনি তুমি। এখনই, এখনো দেখনি তুমি বলতে বোঝানো হয়েছে যে পৃথিবী যে নবরূপে সজ্জিত হয়েছে বসন্তের আগমনে, বসন্তকে বরণ করে নেওয়ার জন্য। হে কবি, তোমার চোখে কি সেই জিনিসটা কি এখনো দৃষ্টিগোচর হয় নাই? দৃষ্টিগোচর হওয়া মানে কি, মানে তোমার নজরে এটা কি এখনো আসে নাই? কথাই বুঝতে পারছো? কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা মানে হচ্ছে উদাসীন। উন্মনা মানে কি আরাফাত, শরীফ? উদাসীন। উদাসীন। আচ্ছা, এখন কবি ভক্ত বলতেছে কবিকে যে কবি তুমি কেন আজ, আজ মানে হচ্ছে বসন্তকালে, আজ মানে কি? হ্যাঁ, কেন কবি তুমি এই বসন্তে উদাসীন, এত উদাসীন? সে কারণটা জানতে চেয়েছে। এবং একই সাথে বলতেছে কোথা তব নব পুষ্প সাজ। হ্যাঁ, তব মানে তোমার, তব মানে কি? তোমার। এখন বলতেছে তুমি এই বসন্তকে বরণ করতে, হ্যাঁ, নিজেকে নবরূপে সজ্জিত করবে। সেই নবরূপ অঙ্গ সজ্জা, হ্যাঁ, কোথায় তোমার? তোমার কোথায় সেই পুষ্পে খসিত কেশ? কোথায় তোমার পরনে নতুন বসন? ঠিক আছে, কোথাও তো তোমার সেই বসন্তের আগমন সম্পর্কে যে একটা মানে কি বলা যায়, মানে নিজেকে যে একটা সজ্জিত করার যে একটা বিষয়, সেই বিষয়ের কোনো উপস্থিতি তো দেখতে পাচ্ছি না। তুমি কেন আজ এত উদাসীন? তোমার উদাসীনতার কারণ কি? মানে কবি হৃদয়ে, সরি, কবি কবি ভক্তের মনে মানে একটা কৌতূহল জাগ্রত হয়েছে যে কবি কেন আজ উদাসীন। কথাই বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। অলোক মানে কি? দৃষ্টির অগোচরে। অলোক মানে হচ্ছে দৃষ্টির অগোচরে, মানে যত দূর চোখ যায়, হ্যাঁ, তত দূর তাকিয়ে আছে, দেখা যায় একটা পর্যায়ে আর দেখতে পাচ্ছে না, এই অর্থে আর কি। অলোকের পাথার বাহিয়া, পাথার মানে হচ্ছে সমুদ্র, পাথার মানে কি? সমুদ্র। সমুদ্র। পাথার মানে কি? বাহিয়া মানে হচ্ছে বয়ে, এই অর্থ আর কি। কহিল সে সুদূরে চাহিয়া। এখন এই যে যে কবি ভক্তের যে প্রশ্ন যে তুমি কেন উদাসীন, তোমার কোথায় তোমার নবপুষ্প সাজ, এই প্রেক্ষিত, হ্যাঁ, কবি, হ্যাঁ, উদাসীন দৃষ্টির সহিত, হ্যাঁ, মনে করো উত্তরটা দিয়েছে। কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। হ্যাঁ, তরি তার এসেছে কি? তরি মানে নৌকা, তার মানে তীরে। তার মানে কি? কিরে, তোরই তার এসেছে কি? বেজেছে কি আগমনে গান? মানে আগমনে গান বলতে বোঝানো হয়েছে যে বসন্ত যে পৃথিবীতে আসছে, বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কি চারিদিকে কি কোনো আগমনী গান কি রচনা করা কি হয় নাই? বসন্তকে কি কেউ বরণ করে নেয়নি? হ্যাঁ, এই সমুদ্রের বুকে, হ্যাঁ, নৌকা ভেসে ভেসে সে কি তরিতে কি ফিরে আসেনি? মানে তীরে কি ফিরে আসেনি? এই যে যে কিছু উদাসীনতার যে কথাবার্তা, মানে সেই কথাবার্তা প্রমাণ করে যে আসলে কবি মানে এই বসন্ত ঋতুর মানে সমস্ত পারিপার্শ্বিক যে একটা পরিস্থিতি, সে পরিস্থিতি সম্পর্কে সে আসলে মানে কি বলতো উদাসীন। সে কোনো খোঁজ খবরই রাখে নাই যে বসন্ত ঋতুর আগমন ঘটলে পৃথিবীতে কি কি ধরনের পরিবর্তন হয়, হ্যাঁ, কি কি রকমের মানে দৃশ্য দেখা যায়, বা কি কি ধরনের মনে করো যে
মানুষ কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য, এই কোনো ব্যাপারেই আসলে কবি মানে মনোযোগী নয়, সে উদাসীন সবকিছুতে, সেই কথাটা বলছে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এখন কবি বলতেছে কবি ভক্তকে যে বসন্ত ঋতু পৃথিবীতে যে আসছে তার উপস্থিতি তো আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, সে কি আমাকে স্মরণ করেছে, সে কি আমাকে ডেকেছে, এই অর্থে শুনি নাই রাখিনি সন্ধান। তার মানে কি, সে বসন্তের ডাক, হ্যাঁ, কবি শুনতে পায় নাই, অর্থাৎ হৃদয় দিয়ে সে অনুভব করে না। এখানে ডাক শোনা বলতে বসন্তর আগমনটা যে সে হৃদয় দিয়ে অনুভব করবে সেইটা সে করতে পারে নাই। কথাই বুঝতে পারছেন? রাখিনি সন্ধান, সন্ধান মানে কি বলেন তো? খোঁজ খবর। তার মানে কি, বসন্তের আগমন এই পৃথিবীতে যে হয়েছে, সেই আগমনের সাথে সাথে পৃথিবী যে নবরূপে সজ্জিত হয়েছে, সে কোনো দিকে কোনো খোঁজ খবর রাখে নাই। কে রাখে নাই বলেন তো অঙ্কন? কবি, রাইট। কহিলাম, কহিলাম বলতে কবি ভক্ত বলতেছে, ওগো কবি রচিয়া লহনা আজো গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। মিনতি মানে হচ্ছে প্রার্থনা। এখন এই ধরনের কথাবার্তা শোনার পরে কবি, মনে করো যে কবি ভক্ত কবিকে আরো অনুরোধ করতেছে আকুল ভাবে যে হে কবি, তুমি আজকে এই বসন্তে, হ্যাঁ, বসন্তকালকে বরণ করে নেওয়ার জন্য, হ্যাঁ, গীতি, গীতি মানে গান, গান বলতে বেসিক্যালি এখানে সাহিত্য সৃষ্টিকে বোঝানো হয়েছে। কোনটাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, অর্থাৎ এই বসন্তের আগমন উপলক্ষে তুমি, হ্যাঁ, কোনো না কোনো গান বা সাহিত্য সৃষ্টি করে এই বসন্তকে তুমি বরণ করে নাও না। তোমার কণ্ঠে, তব কণ্ঠে মানে কি, তোমার কণ্ঠে এই বসন্ত বন্দনা মানে কি, বসন্তকে উপলক্ষ করে যে গান, বন্দনা মানে কি গান, বন্দনা বা গান তুমি তৈরি করবে, সেই গানটা শোনার খুব ইচ্ছে। হ্যাঁ, এই কথাটা বলছে, মানে এই প্রার্থনাটা কার কাছে নিবেদন করছে? কবির কাছে। কিন্তু কবি কবিকে এত আকুল ভাবে বলার পরেও কবি কেন এত উদাসীন? কারণ কবি হৃদয়ে, হ্যাঁ, প্রথম স্বামীর, হ্যাঁ, মৃত্যুর যে শোক, সেই শোকে মানে সে নিমজ্জিত। কথাই বুঝতে পারছো? এই জন্য বাহিরের কোন সৌন্দর্য, কোন কি বলা যায়, কোন সৌন্দর্য বলো বা বাহিরের যে এই যে বসন্তের আগমন বলো, এই আগমন বার্তা কবি হৃদয় ভেদ করতে পারে নাই। কথা কি বুঝতে পারছো? শোনা যায় রিসা? আচ্ছা, কহিল মৃদু মধু স্বরে। মৃদু মধু স্বর বলতে আস্তে আস্তে বলা। মৃদু মধু স্বর মানে কি আরাফাত? হ্যাঁ, কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো নাই হোক এবারে। এবারে মানে কি, এই বসন্তকালে। হ্যাঁ, এখন কবি বলতেছে কবি ভক্তকে যে এবারে নাই হলো, এবারে আমি সাহিত্য রচনা বা গীতি রচনা নাই করলাম। হ্যাঁ, দেখা যায় সামনে আবার কোনো এক সময় সে করবে, কিন্তু এবার যেহেতু সে বসন্তকে বরণ করে নিতে, সে যেহেতু সাহিত্য বা গান রচনা করতে পারে নাই, হ্যাঁ, এবার তাহলে এভাবেই কেটে যাক, এই অর্থে আর কি। হ্যাঁ, আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া। বরিয়া মানে বরণ করা। এখন বলতেছে যে আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলিনি তো, এসেছে তা ফাগুন সরিয়া। সরিয়া মানে স্মরণ করে। সরিয়া মানে কি? স্মরণ করে। এখন কবি বলতেছে কবি ভক্তকে যে আমার গান রচনার জন্য বসন্ত ঋতু যে অপেক্ষা করতেছে এমন তো না। এই বসন্তের আগমন এই পৃথিবীতে ঘটেছে প্রকৃতির নিয়মে। কার নিয়মে ঘটেছে বলতো? বসন্তের আগমন পৃথিবীতে কার নিয়মে ঘটেছে? প্রাকৃতিক নিয়মে ঘটেছে না? হ্যাঁ, একটা ঋতু যাবে আর একটা ঋতু আসবে, এটা কি প্রাকৃতিক একটা নিয়ম না? আচ্ছা, এখন কবি বলতেছে যে এই বসন্ত আমার গানের অপেক্ষা করে তো বসে নেই, সে তো প্রাকৃতিক নিয়মে এই পৃথিবীতে, হ্যাঁ, তার আগমন ঘটিয়েছে। হ্যাঁ, সে তো নিজেকে অপেক্ষা করে রাখেনি যে আমার গান গাওয়ার পরে বা আমি সাহিত্য রচনা করার পরে, সেটা শোনার পরে সে আগমন করবে বা তার আগমনটা পৃথিবীতে হবে। অর্থাৎ ফাগুন মাস বা বসন্ত ঋতুর আগমন যে প্রাকৃতিক নিয়মে হয়, এই জিনিসটা কবি বুঝাইতে চাইছে। কাকে বুঝাইতে চাইছে?
কবি ভক্তকে। ওকে, কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। এখন বলতেছে যে হে কবি, হ্যাঁ, এই বসন্ত ঋতু যদিও হ্যাঁ তোমার গানকে স্মরণ করে আসে নাই, তারপরও এই বসন্ত ঋতুকে হ্যাঁ সফল করার জন্য, তার আগমনটাকে গৌরবান্বিত করার জন্য হলেও তোমার সাহিত্য রচনা করা উচিত। তুমি যদি এই বসন্তের আগমন উপলক্ষে কোনো সাহিত্য রচনা না করো, তাহলে তোমার এই সাহিত্য রচনা না করার কারণে বসন্তের আগমনটা একটু হলেও ব্যর্থতায় পর্যবসিত হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। এখন বলতেছে যে এই কবি ভক্তের এই কথা শুনে সে খুব কোমল ভাবে মানে উদাসীনতার ভাব নিয়ে বলতেছে যে আমি যে বসন্তকে বরণ করার জন্য যে সাহিত্য রচনা করি নাই, গান রচনা করি নাই, হ্যাঁ, তাতে কেন বসন্তের আগমনটা ব্যর্থ হবে, সেই কথাটাই বলছে। যে কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে। শাখে মানে কি বলেন তো? শাখা প্রশাখা, গাছগাছালির শাখা প্রশাখা। কথাই বুঝতে পারছেন? এখন কবি বলতেছে যে আমি গান রচনা করি আর না করি, এতে তো বসন্তের আগমনের সাথে মানে আগমনের ব্যর্থতা বা সফলতার কোনো বিষয় জড়িত নাই। কারণ বসন্ত এই পৃথিবীতে আসছে কিভাবে বলেন তো? প্রাকৃতিক নিয়মে। কোন নিয়মে আসছে? হ্যাঁ, এখন বলতেছে যে ফাগুন বেলায় মানে ফাগুন বেলায় বলতে বোঝানো হয়েছে যে এই ফাল্গুন মাস অর্থাৎ বসন্তের সময়ে হ্যাঁ বিভিন্ন গাছে বা শাখায় কি ফুল ফোটেনি। পুষ্পা আরতি লভেনি কি ঋতুর রাজন। পুষ্পা আরতি মানে হচ্ছে, পুষ্পা আরতি বলতে ফুল দিয়ে হ্যাঁ অভ্যর্থনা করানো বা পুষ্পাঞ্জলি। পুষ্পারতির আর একটা অর্থ হচ্ছে পুষ্পাঞ্জলি, অর্থাৎ লভিনী মানে হচ্ছে লাভ করেনি এই অর্থে। হ্যাঁ, এখন বলতেছে পুষ্পা আরতি আরতি লভেনি কি ঋতুর রাজন। ঋতুর রাজন বলা হয় বসন্তকে। কাকে বলা হয়? ঋতুর রাজন কাকে বলা হয়? হ্যাঁ, বসন্ত এখন হ্যাঁ এখন পুষ্পাবতী, এটা আবার এখন হ্যাঁ এখন কবি বলতেছে যে আমি বসন্তকে বরণ করে নেই আর না নেই, পৃথিবীর মানুষ হ্যাঁ বসন্তকে কি বরণ করে নেয় নাই। হ্যাঁ, এই যে যে বিভিন্ন গাছপালা বা শাখা প্রশাখায় যে বিভিন্ন রকমের ফুল ফুটেছে, সেই ফুলের সৌন্দর্যটা কি মানে বসন্ত কি উপভোগ করতে পারে নাই? মানে বলা হয়েছে কি এই পৃথিবীতে যে বসন্তর আগমন ঘটেছে, এই পৃথিবীর মানুষজন কি বসন্তকে কি বরণ করে নেয় নাই? আমি যে বরণ করে নিব, তারপর যে বসন্তের আগমনটা যে পৃথিবীতে সফল হবে, এমনটা তো নয়। আমার এই সাহিত্য সৃষ্টির মাধ্যমে যে বসন্তের আগমন বার্তাটা সফল হবে, এমন তো নয়। এই অর্থের এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, মাধবী কুরের বুকে গন্ধ নাহি। মাধবী মানে হচ্ছে একটা ফুলের নাম। মাধবী কিসের নাম? ফুলের নাম। এখন এই মাধবী ফুলটা বসন্তকালে ফুটে। এখন কবি বলতেছে কবি ভক্তকে যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন কবি কিন্তু জানে যে বসন্তকালে মাধবী ফুল ফুটে। এখন সে বলতেছে যে বসন্ত যদি এসে থাকে, তাহলে অবশ্যই মাধবী কুড়ির ফুলে এখন কি হয়েছে? গন্ধ তৈরি হয়েছে। সেই গন্ধের চারিদিকে মাতোয়ারা হয়ে গেছে। করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন করা বলতে মানে ফুল দিয়ে কাউকে বরণ করে নেওয়া। অর্থাৎ এই যে যে বসন্তর আগমনটা পৃথিবীতে হয়েছে, হ্যাঁ, পৃথিবীর মানুষজন কি বসন্তকে কি ফুল দিয়ে বা অর্ঘ্য বিরোচন করে কি কেউ কি মানে বরণ করে নেয় নাই? এই অর্থে হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা। এখন কবি ভক্ত বলতেছে কবিকে যে যে যাই করুক না কেন, হ্যাঁ, যে বরণ করে নিক বা না নিক, তুমি কবি, তুমি সৃষ্টিশীল একজন ব্যক্তি, তোমার হাতে অনেক সৃষ্টিশীল জিনিসের জন্ম হয়, তুমি অনেক কিছুকে স্মরণ করে অনেক কিছু উৎসর্গ করে তোমার সৃষ্টিশীল জিনিসগুলোকে উৎসর্গ করে থাকো। তাহলে তুমি কেন আজকে বসন্তের আগমন সম্পর্কে কোন সাহিত্য কেন তুমি উৎসর্গ করতে পারতেছো না? কেন তুমি বসন্তকে স্মরণ করে কোনো গান বা সাহিত্য সৃষ্টি করতেছো না? কথাই বুঝতে পারছো?
কেন তোমার বসন্তের প্রতি এত বিমুখতা? বিমুখতা শব্দটা আমাদের আবার প্রমাণ করে দেয় হ্যাঁ কবি হৃদয়ের উদাসীনতাকে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, ঋতুরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? বসন্তকে। এখন কবি ভক্ত বলতেছে যে উপেক্ষায় মানে কি? অবহেলায়। ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? এখন বলতেছে যে কবি ভক্ত যে কবি তুমি যদি এমন ভাবে ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে যাও তাহলে বসন্তের আগমনটা অনেক মানে কি হয়, ব্যর্থতায় পরিণত হয় এবং ঋতুরাজ তোমার কাছ থেকে অনেক কষ্ট পায়। ঠিক আছে, এই অর্থে আর কি। কহিল সে কাছে সরে আসি, অর্থাৎ এই কথা শোনার পরে কবি ভক্তের কাছে এসে কবি বলতেছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীত ঋতুকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে রিসা? হ্যাঁ, কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর। হ্যাঁ, এখন বলতেছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, মানে ধীরে মানে আস্তে আস্তে পুষ্প শূন্য দিগন্তের পথে। পুষ্প শূন্য দিগন্তর পথ বলতে মানে শূন্যতা জ্ঞাপক একটা জিনিসকে বুঝাইছে। ঠিক আছে, মরুভূমি। তার মানে বলতেছে যে এই শীতকাল, এই শীত ঋতু প্রকৃতিকে হ্যাঁ রিক্ত। হ্যাঁ আরাফাত শোনা যায়? দেখতে পাইতেছি স্ক্রিন? আচ্ছা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? মানে কবি ভক্ত বলতেছে যে তুমি ঋতুরাজ বসন্তকে যে অবহেলা করতেছো, উপেক্ষা করতেছো, এতে ঋতুরাজ বসন্ত কষ্ট পায়। ঠিক আছে, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ এই শীত হচ্ছে স্যার রিক্ততার প্রতীক। শীত, মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকে। কাকে বোঝানো হয়েছে? শীত ঋতুকে। এখন এই শীত ঋতু প্রকৃতিকে রিক্ত করে দেয়, মানে শূন্য করে দেয়। কথা কি বুঝতে পারছো? এখন এই সেই শীতকাল বা শীত ঋতু, হ্যাঁ, যার আগমনে পৃথিবী হ্যাঁ রিক্ত হয়ে যায়, শূন্য হয়ে যায়। ঠিক এই শীতকালেই হ্যাঁ কবির হৃদয়ও শূন্য হয়ে গিয়েছিল। কিভাবে হয়ে গেছিল বলতো? প্রথম স্বামীর বিয়োগে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, রিক্ত হস্তে মানে কি? শূন্য হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার মানে বুঝতে পারছো এই কবি হৃদয়ের রিক্ততার রূপ আর শীতের রিক্ততার রূপকে এখানে এক হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এই শীতকালেই হ্যাঁ প্রকৃতি যেমন রিক্ততার রূপ ধারণ করে, শূন্যতার রূপ ধারণ করে, ঠিক এই শীত ঋতুতেই কবির প্রিয় ব্যক্তি অর্থাৎ তার কাব্য সাধনার প্রথম পুরুষ হ্যাঁ বা তার স্বামী হ্যাঁ মারা গিয়েছিল। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ স্যার কবি হৃদয়, হ্যাঁ বলো। কহিল সে কাছে সরে আসি, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে কবি, কবি বলছে কবি ভক্তকে। মানে কহিল সে কাছে সরে আসে, অর্থাৎ কবি ভক্তের কাছে এসে বলতেছে কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মত। অর্থাৎ এই শীত ঋতু প্রকৃতিকে রিক্ততার রূপ দান করে, অর্থাৎ শূন্যতা রূপ দিয়ে দেয়। মানে শূন্যতার রূপ দেওয়া বলতে এই শীত ঋতুতে দেখবা গাছপালা থেকে পাতা ঝরে যায়। হ্যাঁ, তারপর মনে করো চারিদিকে মনে করো যে যত কি বলা যায় মানে সৌন্দর্য থাকে, মানে আহ কি বলা যায় মানে প্রাকৃতিক যে সৌন্দর্য থাকে, শীতকালে কিন্তু সেই সৌন্দর্যটা মানে একটু হলেও মলিন হয়ে যায়। বিশেষ করে মলিন হয় কি জন্য বলতো? এই যে যে বিভিন্ন রকমের গাছগাছালি থাকে, গাছগাছালি সকল পাতা ফুল সবকিছু ঝরে যায় এবং সেই ঝরে যাওয়া গাছ মানে পাতা ফুল ঝরে যাওয়া গাছেই আবার নতুন করে পাতা ফুল ফল এইগুলো হয়। কখন বলতো? যখন বসন্তের আগমন এই পৃথিবীতে ঘটে। অর্থাৎ বসন্ত হচ্ছে নবসৃষ্টের রূপ আর শীত হচ্ছে রিক্ততার রূপ। অর্থাৎ শীতকে দেখানো হয়েছে মানে বসন্তকে দেখানো হয়েছে শীতের বিপরীতে। অর্থাৎ একজন এসে প্রকৃতিকে রিক্ত করে দেয় আর একজন এসে প্রকৃতিকে পরিপূর্ণ করে দেয়। কথা কি বুঝতে পারছো? আর এই স্যার হ্যাঁ শীতকালই বুঝতে হচ্ছে, পারছি স্যার। আর এই শীতকালই হ্যাঁ বলো।
স্যার এখানে হচ্ছে কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এখানে সন্ন্যাসী বলতে ওই যে যে সন্ন্যাসী গুলো থাকে মানে চাদর মুড়ি দিয়ে, এটাকে না শীতের না সাথে না তুলনা না না করছে না না? না না না, সন্ন্যাসী বলতে ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী যে সন্ন্যাসী, ওই সন্ন্যাসী না। এইখানে মাঘের সন্ন্যাসী বলতে তোমার শীত ঋতুকে বোঝানো হয়েছে। এবং এই শীতকালে মনে করে কুহেলি উত্তরি বলতে, মানে উত্তরি মানে চাদর, কুহেলি উত্তরি মানে কি কুয়াশার চাদর। তার মানে কি কুয়াশার চাদর বলতে এই শীতকালে যে চারিদিকে, হ্যাঁ মনে করো শীতকাল যে চারিদিকে প্রকৃতিকে মনে করো যে কুয়াশায় আচ্ছন্ন করে রাখে, ঢেকে রাখে, ওই অর্থে এই কথাটা বলছে। বুঝতে পারছো এবার? জি স্যার। কথাই বুঝতে পারছো? না বুঝলে আমি আবার বলতেছি। শীতকালে যে প্রচুর কুয়াশা থাকে এবং এই কুয়াশাটা প্রকৃতিকে যে ঢেকে রাখে, হ্যাঁ সেই ঢেকে উত্তরি তলে, তলে মানে কি আবরণে ঢেকে রাখা, কুয়াশার আবরণে। হ্যাঁ শীতকালে কুয়াশার আবরণে যে প্রকৃতিকে ঢেকে রাখে সেটাকে বোঝানো হয়েছে। কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ শীত ঋতু প্রকৃতিকে রিক্ততার রূপ দান করে সে দিগন্তের পথে, দিগন্তের পথে বলতে সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা কি বুঝতে পারছো? রিক্ত হস্তে, রিক্ত হস্তে মানে কি শূন্য হাতে, রিক্ত মানে কি শূন্য, হস্ত মানে হাতে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মত। অর্থাৎ কবি কাকে ভুলতে পারে না? এই শীত ঋতুতে হ্যাঁ তার প্রিয় ব্যক্তি হারিয়ে গিয়েছিল। অর্থাৎ প্রিয়কে হারানোর যে বেদনা, অর্থাৎ তার প্রথম স্বামীর হ্যাঁ মৃত্যু শোকটাকে সে ভুলতে পারে না। তার প্রথম স্বামী কোন সময় মারা গেছিল বলতো? এই শীতকালেই। কথাই বুঝতে পারছো? এই শীতের যে রিক্ত মানে প্রকৃতিকে, এই শীত যেমন প্রকৃতিকে রিক্ত করে দেয়, ঠিক এই শীতকাল, এই শীতকালে কবি হৃদয়ে রিক্ততার একটা ব্যাপার সৃষ্টি হয়েছিল। কিভাবে হয়েছিল? প্রথম স্বামীর মৃত্যুর মাধ্যমে। কথাই বুঝতে পারছো? আচ্ছা, এখন এই হ্যাঁ পুষ্পারতি এই নবনীকি ঋতুর রাজন, এই লাইনটা আবার ব্যাখ্যা বলেন। বুঝি নাই। পুষ্পারতি লবণিকি ঋতুর রাজন, এই লাইনটা বুঝি নাই, আবার ব্যাখ্যা বলেন। আচ্ছা, কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোন লাইনে দেখেন তো এটা। স্যার 1 2 3 4 5 হ্যাঁ 6 পাইছি 7 পাইছি পাইছি পাইছি। 8 নাম্বার আচ্ছা, লাইনে লাস্টের দিকে। হ্যাঁ হ্যাঁ এইখানে। আচ্ছা দেখেন জুম করছি, পাওয়া গেছে। আচ্ছা, খেয়াল করেন, মানে পুষ্পা আরতি লভেনে কি ঋতুর রাজন, মানে এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে এই পৃথিবীতে যে বসন্তের আগমন ঘটেছে, হ্যাঁ এই বসন্তকে সংবর্ধনা বা বসন্তকে অভ্যর্থনা জানানোর জন্য পৃথিবীর প্রতিটা গাছেই হ্যাঁ মনে করো যে নতুন নতুন ফুলের জন্ম হয়েছে। এবং মনে হচ্ছে যেন যে এই ফুলগুলোই হ্যাঁ বসন্তকে বরণ করে নিচ্ছে। কথা কি বুঝতে পারছো? জি বসন্তকে, স্যার, এবার বুঝতে পারছি। বসন্তের কথা ক্লিয়ার? আচ্ছা, এই অর্থে আর কি। এখন তোমরা একটু শব্দার্থ আর টিকাগুলো একটু দেখো তো, বিশেষ করে এই দুইটা লাস্টের দুইটা দেখো একটু, তাহলে কবিতার সামারিটা বুঝতে পারবা। খেয়াল করো, তিনটা কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী এইটা দেখো, পুষ্প শূন্য দিগন্তের পথে এইটা দেখো, তাহারই পরে মনে এইটা দেখো, তাহলে বুঝতে পারবা। আর পাঠ পরিস্থিতিটা পড়ো একটু, দেখো তো বুঝতে পারো কিনা। তো এই তিনটা টিকা জি স্যার। একটু দেখো তো, আর পাঠ পরিস্থিতিটা পড়ো তো। না মানে তার স্বামী তাকে কাব্য সাধনার জন্য মানে উৎসাহ হ্যাঁ 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 করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ও, উৎসাহ করেছিলেন। ঠিক আছে, এখন বুঝতে পারতেছেন টার্ম গুলা? দেখেন এই এই জি স্যার, এই ক্লিয়ার। জিনিসগুলো একটু বুঝলে ইজি হয়ে যাবে। এই আরাফাত, শরীফ কই? শরীফ আছে? জি স্যার আছে। আচ্ছা, অঙ্কন কই? আছে? না, আসে নাই। আচ্ছা ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এইখান থেকে আপনাদের এইচডব্লিউ দিতে আমার খুব কষ্ট লাগতেছে, কারণ স্যার আপনারা দিয়েন এমনি না, যে অ্যাসাইনমেন্ট করতে পেরেশানিতে, হবে। যে পেরেশানিতে আছেন বুঝছেন, তারপরও দিলাম 20টা এমসিকিউ মানে জ্ঞানমূলক প্রশ্ন। যদি দিলে চায় কইরেন, দিলে না চাইলে কইরেন না, বুঝছেন? হ্যাঁ, আর কি বলবো। ওকে শরীফ, ওকে রাফাত, জি স্যার। বাই।